আমরা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এনসিইআরটি চ্যাপ্টার যদি দেখো তাহলে বংশানুসরণ, প্রকরণ, বংশানুসরণের প্রকার ও নীতি, এইটা চ্যাপ্টারটার নাম। বংশানুসরণ ও প্রকরণের নীতি এনসিইআরটিতে এই চ্যাপ্টারটা দিয়েছে। আর বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এটা ক্লাস 10-এর চ্যাপ্টার। এখানে আমরা আজ বংশগতির একটা হিস্ট্রি পড়ব, ইতিহাস, কয়েকটা বিজ্ঞানীর নাম যেটা এনসিইআরটিতে আছে। মাঝে মাঝে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কোয়েশ্চেন দেয়। শুনো, 1865 সালে গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয়ার লোক, ইউরোপ মহাদেশের রাজধানী ভিয়েনা, সেইখানে গ্রেগর জোহান মেন্ডেল প্রথম মটর গাছের উপর পরীক্ষা চালায়। বংশগতির সম্বন্ধ বিভিন্ন ধরনের নিয়ম, কী করে বংশানুসরণ, জিনগত বৈশিষ্ট্যগুলো একটা বংশ থেকে পরের বংশে সঞ্চারিত হয়, তার নিয়ম, একসংখ্য জনন পরীক্ষা, দ্বিসংখ্য জনন পরীক্ষা করে একটা মডেল দিয়েছিল। যদিও 1865 সালের পর এটা সরাসরি কেউ মানে নেই, ঠিক আছে, মানে নেই, কিন্তু দিয়েছিলেন উনি সঠিক ব্যাখ্যা। কিন্তু ওটা জীববিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধরনের ডাউট ছিল। তারপর গ্রেগর জোহান মেন্ডেল কিছুদিন পর মারা যায়। তখনও ওর যে অভিমতটা, বংশগতি সম্বন্ধে যে মতটা দেয়, সেই মতটা স্বীকৃতি পায়নি, সূত্র বলে বিবেচিত হয়নি। ফির 1895 সালে বিজ্ঞানী ভাইসম্যান জার্ম প্লাজম আবিষ্কার করেছিল। অর্থাৎ উনি বলেছিল যে একটা ডিম্বাণুকে শুক্রাণু নিষিক্ত করে, শুক্রাণু থেকে কিছু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত বৈশিষ্ট্য পরবর্তী বংশে যায়। এইটা বলেছিল যে ডিম্বাণুকে নিষিক্ত করে কোনো শুক্রাণু নিষিক্ত করার পর কমন কিছু বৈশিষ্ট্য পরবর্তী বংশে যায়। এটা বলেছিল বিজ্ঞানী ভাইসম্যান। এটাকে জার্ম প্লাজম বলে পরিচিত। 1895 সালে করেছিল এটা। তারপর 1900 সালে, এটা খুব ইম্পর্টেন্ট, 1900 সালে বিজ্ঞানী ডিভিস, কোরেন্স এবং ভন সেরমার্ক, এই তিনজন বিজ্ঞানী 1900 সালে গ্রেগর জোহান মেন্ডেলের যে ছিল মতামত মটর গাছের পরীক্ষার, সেই পরীক্ষাটাকে ও বংশগতির সূত্র বলে পরিচিত দেয়। দুটা সূত্র বংশগতির, একটা পৃথক বিবরণ সূত্র, একটা স্বাধীন বিন্যাস সূত্র। কী বটে সেটা আমি ডিটেলসে পরে পড়াবো ক্লাসে। এটা মানে মেন্ডেলের যে পরীক্ষাটাকে সেইটাকে মান্যতা দিয়েছিল এবং তারপরে করতে ওইটাই কিন্তু মূল নীতি হয়েছিল বংশগতির। এখনও পর্যন্ত ওইটাই চলছে। যদিও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা পরবর্তীকালে আরও গভীর ক্রোমোজোমের বিদ্যাটা, মানে ক্রোমোজোমীয় বিদ্যাটা আরও গভীর আবিষ্কার হওয়ার পর আরও নতুন নতুন ধারণা আসছে এখানে। হ্যাঁ, কিন্তু মূল ভিত্তিটা মেন্ডেল, যদি বলে বংশগতিবিদ্যার জনককে, সুপ্রজনন বিদ্যার জনককে, তাহলে তোমাকে গ্রেগর জোহান মেন্ডেলকে বলতে হবে। যাই হোক, আর মৃত্যুর পরে কিন্তু এই তিনজন বিজ্ঞানী ডিভিস, কোরেন্স এবং ভন সেরমার্ক, এই তিনজন বিজ্ঞানী এনসিইআরটিতে আছে এইটা, তারা মিলে মেন্ডেলের যে মতামতটাকে স্বীকৃতি দিয়েছিল। আর জার্ম প্লাজম বাদ্য, এটা একটা ছোট তথ্য, ভাইসম্যান বিজ্ঞানী করেছিল, এই তথ্যটাও গৃহীত। 1902 সালে ওয়াল্টার সাটন এবং থিওডন বেভারি, ঠিক আছে, ক্রোমোজোমের জিনের আচরণ সমান্তরাল, এটা একটা বিরাট বলেছিল যে ক্রোমোজোমের মধ্যেও যা যা গুণ দেখা যায় একটা জিনের মধ্যেও তাটা, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই জিন আছে, এই ধারণাটা পেয়েছিল যে ক্রোমোজোম আর কিছু হলে ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন ধরনের জিন আছে। তুমি যদি ডিএনএর গঠনটা দেখো, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। আর ডিএনএর মধ্যে কী আছে? ডিএনএর মধ্যে ধরো আমার অ্যাডিনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ামিন, সাইটোসিন, থিয়ামিন, এরকম একটা চ্যানেলকে একটা জিন বলছে। অর্থাৎ তোমার দেহের কোনো বৈশিষ্ট্য এই পার্টটা বহন করছে। অন্য আরও অ্যাডিনিন, গুয়ামিন, থিয়ামিন, সাইটোসিন অন্য চোখের পার্ট বহন করে, কোনোটা পায়ের পার্ট বহন করে, কোনোটা চুলের কালার বহন করে। আবার আমার কোনো জিন আছে একাধিক বৈশিষ্ট্য বহন করতে পারে। হয়তো এইটুকু জায়গাটা, ক্রোমোজোমের এইটুকু জায়গাটা বা ডিএনএর এইটুকু জায়গাটা চোখেরও বৈশিষ্ট্য বহন করে, কোনো অস্থিরও বৈশিষ্ট্য বহন করে, আবার লিভারেরও করে। বুঝতে পারছি? ওইটা মানে লিভারেরও বৈশিষ্ট্য বহন, তাহলে একাধিক বৈশিষ্ট্য বহন করতে পারে। এই ক্রোমোজোম জিনের যে আচরণ সমান্তরাল, মানে ক্রোমোজোম অ্যাকচুয়াল ক্রোমোজোমটার মধ্যেই জিন আছে এবং ক্রোমোজোমের দেখা গেছে দুটা সমসমস্ত ক্রোমোজোম, জিনেরও দুদিক থেকেই আছে, সমস্ত জিন থাকে ক্রোমোজোমের মতন জিন, অর্থাৎ ক্রোমোজোমের মতন জিন একই সমান্তরাল, ক্রোমোজোম যেমন জিনেও তেমন, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে, ক্রোমোজোমটাকেই একটি জিনেই বলা হয় বলতে গেলে। এইটা ওয়াল্টার সাটন এবং থিওডন বেভারি 1902 সালে এনসিইআরটিতে খুব ডিটেলস আলোচনা করা আছে এটা। তারপর 1902 সালে থমাস হান্ট মর্গ্যান ড্রোসোফিলা মাছির উপর জিনের বিভিন্ন ধরনের লিঙ্কেজ, পুনঃসংযুক্তি, লোকাস, এই শব্দগুলোকে এনেছিল উনি, এবং ইনি ড্রোসোফিলা মাছির উপর বিরাট পরীক্ষা করেছিল। এনসিইআরটিতে আছে, পরবর্তীকালে আমি ডিটেলসে পড়াবো এটা, ঠিক আছে। এটা 1910 সালে থমাস হান্ট মর্গ্যান। আরেকটা মনে রাখো একটু আগে, এটা সিরিয়াল হইল নাই, 1891 এইখানে পড়লে ভালো ছিল, মেন্ডেলের পরেই, কিন্তু জিনিসটা বইয়ে পরে লেখা ছিল। বিজ্ঞানী হেঙ্কিং, ইনি আবিষ্কার করেছিল স্পারমেটোজেনোসিস, অর্থাৎ আমাদের যে মিওসিস সেল ডিভিশন হয় তখন
একটা মেলের যে স্পার্ম থাকে এক্স ওয়াই, সেখান থেকে হয় জিনের জননের সময় কী যায়, হয় এক্স যায় কিংবা ওয়াই যায়। তো এই এক্স ওয়াই থেকে এক্স ওয়াকে স্পারমেটোজেনেসিস বলে, বা এক্স ওয়াই থেকে এক্স ওয়াই গেল কোনো জিনে, কোনো একটা জিনে ওয়াই গেল শুধু জনন হওয়ার সময় মিওসিস সেল ডিভিশন হচ্ছে, অর্ধেক ক্রোমোজোম হচ্ছে, কোনোটাতে ওয়াই যায় কোনোটাতে এক্স যায়। আবার বিশেষ প্রকার ক্ষেত্রে এক্সও ক্রোমোজোম থাকে, এক্সও মানে একটা এক্স থাকে আর অপরটা জিরো, কোনো ক্রোমোজোমই থাকে না। ঠিক আছে, এই এক্সো ক্রোমোজোমের ধারণাও দিয়েছিল পোকার মধ্যে। স্পারমাটোজেনেসিস, উজেনোসিস এগুলোর আবিষ্কার করেছিল বিজ্ঞানী হেঙ্কি 1891 সালে। ঠিক আছে, এইভাবে বংশগতিবিদ্যাটা মেন্ডেলের মূল আবিষ্কার নিয়ে আরও ছোট ছোট নিখুঁত আবিষ্কার পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় করেছে। আমি যতগুলো তথ্য দিলাম ততগুলি এনসিইআরটিতে আছে। এই গেল বংশগতির ইতিহাস। যদি বংশগতির কোনো সায়েন্টিস্টের কোয়েশ্চেন হয় তবে এগুলোর মধ্যে হবে, যেহেতু এনসিইআরটিতে এগুলো আছে। মোট কথা মনে রাখো, এই ভাইসম্যান জান প্লজমের প্রবক্তা, আর ওয়াল্টার সাটন ক্রোমোজোম ও জিনের আচরণ সমান্তরাল, এইটা বলেছিল ওয়াল্টার সাটন 1902 সালে। 1910 সালে থমাস হান্ট মর্গ্যান ড্রোসোফিলা মাছির উপর লিঙ্কেজ এবং পুনঃসংযুক্তি আবিষ্কার করেছিল। এই তথ্যগুলা খাতায় সিরিয়াল লেখো, এনসিইআরটিতে আগোছালোভাবে বিভিন্ন জায়গায় আছে। তারপর বংশগতি চ্যাপ্টারটা আস্তে আস্তে তোমার নলেজ চলে আসবে। ওকে।